প্রথমে বলল যুদ্ধ অপরাধ, তারপর ঘুরিয়ে বলল মানবতার বিরুদ্ধে অপরাধ। মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ, তার চেহারার দিকে তাকালে তাকে একজন দরবেশ প্রকৃতির মানুষ মনে হয়। তার চেহারা থেকে নূর ঝলমল করে। এই মানুষটিকে মানবতার বিরুদ্ধে অপরাধী বানানো হয়েছে। শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সারাটি জীবন সম্প্রসারণবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে, রাজনীতির পাখি হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। তাকেও মানবতার বিরুদ্ধে অপরাধী বানানো হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা একবার যাবজ্জীবন দিয়েছে, পার্লামেন্টে আইন পরিবর্তন করে আবার তাকে ফাঁসি দেয়া হয়েছে। শহীদ কামারুজ্জামান বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন। তাকেও মানবতার বিরুদ্ধে অপরাধী বানানো হয়েছে। শহীদ মীর কাসেম আলী, তার মাথাটিতে একটি ম্যাগনেট ছিল। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে শহীদ মীর কাসেম আলী। আজকের ব্যঙ্গে পড়া বিধ্বস্ত অর্থনীতিকে উঠানোর জন্য মীর কাসেম আলীর বড় প্রয়োজন ছিল, কিন্তু এই মেধাবী মানুষটাকেও যুদ্ধ অপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। যেই মানবতার বিরুদ্ধে অপরাধের মিথ্যা সাক্ষী তৈরি করে, অভিযোগ তৈরি করে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, এই সকল অপরাধ যেই দলের নেতাদের বিরুদ্ধে আনা হয়েছে, তার চেয়ে আপনার এই সকল অপরাধগুলো আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্বজিৎ বলেছিল, আমি হিন্দু, আমি মুসলিম না, প্রয়োজনে আপনারা আমার কাপড় খুলে পরীক্ষা করুন। কিন্তু সেই সন্ত্রাসীরা একজন হিন্দু বিশ্বজিৎকে কি রেহাই দিয়েছিল? রেহাই দেয়নি। তাকেও কুপিয়ে দিন দুপুরে রাজপথে যারা হত্যা করে, তাদের চেয়ে মানবতার বিরুদ্ধে অপরাধী কি আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। আমরা রাজপথে ছাত্র জনতার আন্দোলন দমানোর জন্য পুলিশের সাথে আগ্নেয়াস্ত্র নিয়ে, লগি বইটা নিয়ে কাদেরকে দেখেছিলাম রাজপথে? শেখ হাসিনার সন্তানদেরকে দেখেছিলাম। 28শে অক্টোবর কে নির্দেশ দিয়েছিল? লগি বইটা নিয়ে যার যা আছে ঢাকায় চলে আসো। এই নির্দেশ কার ছিল? শেখ হাসিনার ছিল। ওই শাপলা চত্বরে আমার কওমি ভাইদের রাতের আলো নিভিয়ে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বেনজিরের নেতৃত্বে গণহত্যা পরিচালনা করা হয়েছিল। তার হুকুমদাতা কে ছিল? শেখ হাসিনা ছিল। ক্ষমতায় আসার পরে এই শেখ হাসিনা ফ্যাসিবাদের সূচনা করেছিল। সেই বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 জন দেশপ্রেমিক অফিসার বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করে এক জায়গায় ফিলখানায় নিয়ে যাওয়া হয়েছিল।
এবং এই 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। আজকে অফিসাররা থাকলে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না। এই অফিসারগুলো সিনিয়র অফিসার হতো, হাসিনার যা ইচ্ছা তা করতে পারত না, ঠিক কিনা বলেন? যার কারণে ক্ষমতায় আসার সাথে সাথে এই 57 জন দেশপ্রেমিক, ডানপন্থী, ইসলামপন্থী এই সামরিক অফিসারগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা। সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই নয়, এই বাংলাদেশে যত রাজনৈতিক খুন হয়েছে, গুম হয়েছে, থলের বিড়াল বেরিয়ে আসা শুরু হয়েছে, এই সব কিছুর পেছনে নেপথ্যে ভূমিকা পালন করেছে তৎকালীন সেই ডাইনি শেখ হাসিনা ভূমিকা পালন করেছে। আর আমাদের এই আফা মাঝে মাঝে বলে, আমি শর্ট করে আসতেছি বাংলাদেশ। কেমন শর্ট করে আসতেছি? শেখ হাসিনার এই বাংলাদেশে আসার শুধুমাত্র একটি রাস্তা আছে। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে তার গণহত্যা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্যে বাংলাদেশের বিরুদ্ধে যত পদক্ষেপ গ্রহণ করেছে, শেখ পরিবার বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করেছে, ঠিক কিনা বলেন? এই সকল জঘন্য অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে শেখ হাসিনা আসতে পারবে। বাংলাদেশে রাজনীতি করার জন্য শেখ হাসিনাকে দেশের মানুষ আর কোনো স্পেস দেবে না। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রমাণ করতে হবে শেখ হাসিনা তুমি নির্দোষ। এর আগ পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার তোমার কোনো নৈতিক অধিকার নেই। যেই ফাঁসির মঞ্চে আমাদের প্রিয় নেতাদেরকে ঝুলিয়েছ, আন্তর্জাতিক মানদণ্ডে যদি শেখ হাসিনার অপরাধের বিচার হয়, একই ফাঁসির মঞ্চে এই শেখ হাসিনা ঝুলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এই বিচারটি দেখতে চায়, ঠিক কিনা বলেন? ছোটখাটো অনেক বিচার করা সম্ভব না হলেও জাতীয় একটি নির্বাচনের পূর্বে শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার বিচার করে যদি নির্বাচন দেয়া হয়, তাহলে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আপনারা কি শেখ হাসিনাকে রাজনীতিতে চান, নাকি বিচারের কাঠগড়ায় চান? বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অনেকগুলো দেশ এবং জাতির কল্যাণে পদক্ষেপ নিয়েছেন, পদক্ষেপ নিতে চলেছেন। এই সব কিছুর সাথে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে। এই বাংলাদেশকে শেষ করার যিনি সব থেকে বড় কারিগর, এই হাসিনার বিচার যদি দ্রুততার সাথে করেন, গোটা দেশ জাতি আপনাদের সাথে থাকবে। জাতি অঙ্গীকারাবদ্ধ এই শেখ হাসিনার বিচারের জন্য। তার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার
যেই ধ্বংস যজ্ঞ আনা হয়েছিল, হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় আবার আইনের শাসন ফিরিয়ে আনা যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী এটি 5ই আগস্টের কয়দিন আগে একটি নিষিদ্ধ দল ছিল, ঠিক কিনা? কাগজে কলমে পরিপত্র জারি করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সকল আমাদের সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। কেন নিষিদ্ধ করা হয়েছিল? তখন যে আন্দোলন চলছিল, সরকারের গোয়েন্দাদের কাছে খবর ছিল এই আন্দোলনের সামনে যারাই থাকুক না কেন, এই আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, যার কারণে এই দলকে নিষিদ্ধ করেছিল। আন্দোলন দমনের জন্য আমরা জানতাম জমিন থেকে গুলি করে, কিন্তু সেই আন্দোলন দমন করার জন্য আমরা দেখলাম আকাশ থেকেও গুলি করা হয়। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল কিনা? আর এই আন্দোলনের সংগ্রামী সাথী ছিল সেই সদ্য ভূমিষ্ঠ হওয়ার 2 মাস, 3 মাস, 6 মাসের পরের মাসুম শিশু, তার মায়ের কোলে রাজপথে আন্দোলনে শরীক হয়েছিল, যার কারণে এই আন্দোলনকে ব্যর্থ করা যায়নি। এই নিষিদ্ধ দল অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের মানুষের কাছে সবথেকে জনপ্রিয় দলে পরিণত হতে চলেছে। তারা আমাদেরকে কাগজ কলমে নিষিদ্ধ করেছিল, আর শেখ হাসিনার নেতৃত্বে আমরা তো 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আর তারা 15 ঘন্টাও টিকতে পারল না। পতনের পর শেখ হাসিনার নেতৃত্বে গোটা পার্লামেন্ট, গোটা মন্ত্রী পরিষদ দেশ থেকে পালিয়ে গেল, আর বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন জামাত ইসলামী হচ্ছে ভালোবাসার দল, আর আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ দল। মহান রবের ফয়সালাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। মহান রব আজকে আপনাদেরকে এই জায়গায় এনেছে। ক্যান্টনমেন্টে যখন সেনাপ্রধানকে জিজ্ঞেস করছিলেন আপনার এখানে রাজনৈতিক দল এসেছিল, কারা কারা এসেছিল নেতৃবৃন্দের মধ্যে, আর্মি চিফের মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেল জামাত ইসলামের আমির আসছিল। রব্বুল আলামিন নিষিদ্ধ একটি দলকে সেই প্রেক্ষাপটে এই জায়গায় নিয়ে মর্যাদান্বিত করেছে। জামাত ইসলামী আজকে এই মানুষের ভালোবাসার একটি দল, প্রত্যাশার একটি দল। এই দলের কাছে, জামাত ইসলামীর কাছে বাংলাদেশের জনগণ অনেক কিছু চায়, ঠিক কিনা বলেন? আপনাদের প্রতি আকাঙ্ক্ষা অনেক বেড়েছে, আস্থা অনেক বেড়েছে, আপনাদের প্রতি প্রত্যাশা অনেক বেড়েছে। তা আপনাদের দায়িত্ব তাইলে কমে গেল নাকি? আপনাদের দায়িত্ব বেড়ে গেছে, এটা কি বুঝতে পারেন আপনারা? এটা যদি বুঝতে পারেন আর বক্তৃতার দরকার নাই। আর এটা যদি বুঝতে না পারেন তাহলে হাতছাড়া বাংলাদেশকে মহান রব মেহেরবানি করে আমাদের হাতে আমানত দিয়েছেন। এই আমানত রক্ষার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। পারবেন এই আমানত রক্ষার শপথ গ্রহণ করতে? এই আমানত রক্ষার শপথ গ্রহণ করে যদি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর জাহেলি সমাজ থেকে যেভাবে আলামিন আস-সাদিকের উপাধি পেয়েছিলেন,
সোশ্যাল লিডার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন নবুয়ত লাভ করার পূর্বে। জামাত ইসলামের নেতা কর্মীদেরকে সমাজের কাছ থেকে সে আলামিন আস-সাদিকের উপাধি পেতে হবে। আমরা যদি সেই প্রমাণ রাখতে পারি, এই বিজয় পরবর্তী চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত আমরা যদি স্মরণ রাখতে পারি, ফসব্বে বেহামদে রব্বিক, এই কথা যদি আমরা স্মরণ রাখতে পারি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সকল ধরনের গর্ব অহংকার, সকল ধরনের অপরিচ্ছন্নতা, সকল ধরনের বাড়াবাড়ি থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত রেখে আস্থা এবং বিশ্বাসের এই ধারাবাহিকতাকে যদি আমরা রক্ষা করতে পারি, আপনাদের হাতেই এদেশের মানুষ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে পারে।